পাল্টে যাচ্ছে ব্রিটিশ আমলের ফৌজদারি আইন। স্বাধীনতার ৭৭ বছর পর ১ জুলাই ২০২৪ থেকে দেশে কার্যকর হচ্ছে ৩টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি ১৮৬০-এর পরিবর্তে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩। ফৌজদারি কার্যবিধি অর্থাৎ দি ক্রিমিনাল প্রসিজার কোড সিআরপিসি ১৯৭৩-এর পরিবর্তে কার্যকর হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য আইন অর্থাৎ দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর পরিবর্তে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩। যতদূর জানা যায়, ভারতীয় ন্যায় সংহিতা আইন ব্রিটিশ আমল থেকে এখনো চালু ভারতীয় দণ্ডবিধির ২২টি ধারা বাতিল করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে ১৭৫টি বর্তমান ধারার। পুরনো ভারতীয় দণ্ডবিধিতে ২৬টি অধ্যায়ে মোট ৫৭৬টি ধারা ছিল। নতুন বিলে ১৯টি অধ্যায়ে ৩৫৬টি ধারা বা ক্লজের কথা বলা হয়েছে। এদিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় ফৌজদারি কার্যবিধির ৯টি বিধান বাতিল এবং ১৬০টিতে পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া যুক্ত হয়েছে ৯টি নতুন বিধান। সব মিলিয়ে তাতে ৫৩৩টি ধারা আছে। এছাড়া ভারতীয় সাক্ষ্য আইনের ক্ষেত্রে বর্তমান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের ৫টি বিধান বাতিল এবং ২৩টি বিধানে পরিবর্তন করেছে সরকার। এছাড়াও একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই আইনে মোট ১৭০টি ধারা আছে। গোটা দেশের সাথে ১ জুলাই থেকে রাজ্যেও কার্যকর হবে এই ৩টি আইন। শনিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী জানান, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করবে নতুন এই ৩টি আইন। অনেকেই যখন মনে করছেন ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য নতুন আইন কার্যকর করা একটি যুগান্তকারী পদক্ষেপ, তখন এই ৩টি আইন নিয়ে বিরোধী দল এবং একাংশ আইনজ্ঞ মহলের মধ্যে রয়েছে আপত্তি। তারা এই ৩টি আইন প্রত্যাহারের দাবি তুলছে। তাদের বক্তব্য, জনগণের কণ্ঠরোধ করতে এই আইন এনেছে সরকার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নতুন এই ৩টে আইন নিয়ে কেন এত বিতর্ক? এই ৩টে আইন কিভাবে নাগরিক স্বাধীনতাকে প্রভাবিত করবে? চলুন তা বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ৩টি নতুন ফৌজদারি আইন নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শিশির চক্রবর্তী। নমস্কার। স্বাগত শিশির বাবু আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার শিশির বাবু, প্রথমে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান যুগে অপরাধ মোকাবেলায় ব্রিটিশ আমলের আইন পরিবর্তন কতটা প্রয়োজন ছিল এবং এই নতুন ৩টি আইন নিয়ে বিতর্কটা ঠিক কোন জায়গায়? আপনার বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার বক্তব্য নয়। আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী যখন আইনটিকে সংসদে পেশ করেন, প্রত্যেকটা আইনেরই একটা অবজেক্ট থাকে, অর্থাৎ কেন আমি আইনটা করছি বা কেন পরিবর্তন করছি, পরিবর্ধন করছি। উনি ওনার বক্তৃতায় বলেছিলেন যে আমরা কলোনিয়াল আইন থেকে ভারতীয়করণ করছি। বিষয়টা কি তাই? আমার মনে হয় বিষয়টা তাই নয়। এটা একটা জামা পরানো হয়েছে যে কলোনিয়াল ব্যবস্থা থেকে আমরা ভারতীয়করণ করছি। আমার আইনের একটু আগে আপনি যখন বলেছেন তখনই বলেছেন যে ভারতীয় ফৌজদারি বিধি যেটা রয়েছে সেটা হচ্ছে 1973। তার মানে হচ্ছে এটা কলোনিয়াল আইন থেকে বেরিয়ে গেছে। আচ্ছা। এবং এটা এই প্রথম যে আইনের সংশোধন হচ্ছে তেমন নয়। ভারতীয় ফৌজদারি আইন 1973-এ ব্যাপক হারে সংশোধন হয়েছিল। তারপরে সংশোধন হয়েছে 2011, 2018 লাস্ট সংশোধন হয়েছে। তাহলে কেন এই সংশোধন? এটা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্র একটা মেকি রাষ্ট্রীয় বোধ জাগ্রত করার জন্য বলা হচ্ছে যে কলোনিয়াল আইন থেকে আমরা বেরিয়ে আসছি। ভারত আর ইন্ডিয়া এই শব্দগুলো কি আনকনস্টিটিউশনাল? কখনোই না। সংবিধানে বলাই হয়েছে
যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। হুম এতদিন পর্যন্ত আমাদের যে আইন ছিল সেটাকে বলা হতো যেমন ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধি। হুম তো ভারতীয় শব্দটা সেখানে ছিল। এখন কি বলছে নতুন আইন কি হবে? নতুন আইনের নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ন্যায় সংহিতা। হুম কেন এই ন্যায় সংহিতা শব্দটা কেন এলো? এটা সংহিতা শব্দটার সঙ্গে একটা হিন্দি এবং সংস্কৃতাইজেশন করা হলো। হুম কিসের জন্য? না, আমরা ভারতীয় সভ্যতা মানে হচ্ছে হিন্দু সভ্যতা, সুতরাং ভারতীয় সভ্যতাকে হিন্দু সভ্যতার প্রতীকে মূর্তে হবে, তাই এই নামটি দেওয়া হলো। ঠিক সিমিলারলি নাম দিলাম আমরা কি, যেটা সিআরপিসি ছিল, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি, সেটাকে আমরা নাম দিলাম যে সেটার নাম হচ্ছে গিয়ে আপনার নাগরিক সুরক্ষা অধিনিয়ম। আমরা নাম দিলাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান শব্দটা তখনও ছিল অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইন বাংলায় করলে, সেটাকে আমরা নাম দিলাম যে একই রাখলাম ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই শব্দগুলি সংস্কৃতাইজেশন করা হয়েছে জাস্ট। আইনটার কতটুকু পরিবর্তন হয়েছে? আইনটার পরিবর্তন হয়েছে, আপনি যদি পুরো আইনটা দেখেন, কলোনিয়াল ব্যবস্থার কিছু কিছু বিষয়কে নতুন করে বরং ইমপ্লিমেন্ট করা হয়েছে। আবার আইনের মধ্যে যেমন ধরুন সিআরপিসিতে 95% সিআরপিসির যে ধারা, পুরনো যে ল্যাঙ্গুয়েজগুলি ছিল সেই ল্যাঙ্গুয়েজগুলি একই আছে, সেই ধারাগুলো একই আছে, কিছু অদল বদল করা হয়েছে। আচ্ছা আচ্ছা বলুন তো, ফৌজদারি আইনে কি মার্ডারের ডেফিনেশন বদলেছে? ভারতীয় এই কি যে দণ্ডবিধি তার মধ্যে যেটা ছিল বিএনএস যেটা করেছে ভারতীয় ন্যায় সংহিতা, কোন শব্দ পাল্টায়নি, মার্ডারের ডেফিনেশন একই আছে, রেপের ডেফিনেশন একই আছে। অর্থাৎ আইনের যা যা ডেফিনেশন কলোনিয়াল সময়ে ছিল, যদি যেটা বলা হচ্ছে কলোনিয়াল থেকে এসছে, সেটা এখনো আছে। কারণ দেখুন, ইতিহাসকে তো আমরা বাদ দিতে পারবো না। ভারতবর্ষে ইংরেজরা শাসন করে গেছে, ভারতবর্ষে শুধু ইংরেজরা শাসন করে যায়নি, আরো অনেকে শাসন করেছে। যখন ইংরেজরা ছিল, ভারত শাসন আইন বলে একটা আইন ছিল, সেই আইনের আন্ডারে ভারত শাসন হয়েছে। সংবিধান প্রণয় হয়েছে। আমাদের সংবিধানেও যখন সংবিধান প্রণয় তারা সংবিধান প্রণয়ন করেছেন, বিশ্বের বিভিন্ন সংবিধান থেকে ভালো ভালো বিষয়গুলো বেছে নিয়েছেন। কানাডার সংবিধান থেকে আছে, সুইজারল্যান্ডের সংবিধান থেকে আছে, ব্রিটিশ সংবিধান থেকে আছে কিছু বিষয়। তার মানে এই নয় যে আমরা যেহেতু ওদের দেশের কিছু বিষয় নিয়েছি, আমরা আমাদের আইনটাকে বিদেশি সভ্যতায় মুড়ে ফেলেছি। আচ্ছা, আমাদের রবীন্দ্রনাথ বলেছেন পশ্চিমের জানালা খুলে দাও, পশ্চিমের দ্বার খুলে দাও। খুলে দেওয়াটাকে কেন? জ্ঞানের যে ওইদিকে যে জ্ঞানের বিকাশ হচ্ছে সেটার জন্য আমরা অবরুদ্ধ না করি। আইনের ক্ষেত্র আইন তো পরিবর্তন হতেই পারে, কারণ আইন একটি সমাজের দলিল, তার পরিবর্তন হবে, অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। আগেও করা হয়েছে, 1973-তে করা হয়েছে, 2011 সনে করা হয়েছে। কিছু ধারা তখনও বাদ গেছে, কিছু ধারা এসছে। কিন্তু এখন যেটা হয়েছে সেটাতে সবচেয়ে যেটা বিষয় না, আমি তার আগে আপনি বিষয়টাতে যাওয়ার আগে আপনি যেটা বলছিলেন যে কলোনিয়াল ব্যাপারটাকে সে একই রকম, প্রায় একই রকম ভাষা শুধু অদল বদল করা হয়েছে। এখন শুধু তখন ব্রিটিশ আমলে আপনি যে বললেন যে মার্ডারের সংজ্ঞা কি পাল্টেছে বা রেপের সংজ্ঞা কি পাল্টেছে, এখন কথা হচ্ছে যে মার্ডারের ধরন তো পাল্টেছে। ব্রিটিশ আমলে মার্ডারের যে ধরনগুলো ছিল তা আজকের যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে আজ অনেক ধরনের নতুনত্ব মার্ডারের ধরন হয়েছে, যেগুলো হয়তো বা আমরা যে চলতি কথায় আমরা সাধারণ মানুষ অনেক সময় বলি যে আইন আছে, আইনের ফাঁক রয়েছে। এখন কথা হচ্ছে যে সেই ফাঁকগুলো এত বছর, স্বাধীনতার ৭৭ বছর পর বিবেচনা করে সেই জায়গাগুলোকে, যেহেতু আধুনিক হয়েছে, ক্রাইমটাও আধুনিক হয়েছে, সেই জায়গায় আইনি ব্যবস্থাটাকে আধুনিকীকরণের প্রয়োজন কি ছিল না? শুনুন, 2011 সনে ভারতবর্ষের সংসদ ক্রিমিনাল আইনটাকে অনেক কিছু বদলেছে। কেন বদলেছে? কারণ ইতিমধ্যে আমাদের আইটি সেক্টর অনেক ডেভেলপ করেছে, সাইবার ক্রাইম নতুন একটা ক্রাইম এসে গেছে। তাহলে সাইবার ক্রাইমকে আমরা কিভাবে মোকাবেলা করব, তার কি পানিশমেন্ট হবে ইত্যাদি বিচার করে 2011 সনে আইনকে চেঞ্জ করেছে, নতুন বিষয়গুলো এনেছে। কিন্তু যে আইনটা ছিল অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি কিংবা ভারতীয় ফৌজদারি বিধি, যে আইনগুলি ছিল সেগুলি পাল্টে যায়নি। সেখানে কিছু সাবস্টিটিউট হয়েছে, কিছু ডিলিট হয়েছে। সুতরাং এখনো সেটা করা যেত। এখনো সেই আইনটাকে, এটা হচ্ছে মানে ভোটের রাজনীতিতে যাওয়ার জন্য। কেন ভোটের রাজনীতিতে যাওয়ার জন্য বলছি? দেখুন, এমন একটা সময়ে বিলটা তৈরি করেছেন, বিলটা উনি হোম মিনিস্ট্রি থেকে উত্থাপন করা হয়েছে, বিল তৈরি করে ভারতবর্ষের জনগণের কাছে সামনে এনেছেন 31/12/2021। আপনারা সবাই জানেন যে 2021 সালে সারা বিশ্ব
কোভিড বৈশ্বিক মহামারীর জন্য ব্যস্ত। আমি একটা সুস্থ চিন্তা কখন করব? যখন আমি শান্তিতে থাকব, যখন আমার চারপাশ মানে কোনো সমস্যা থাকবে না, তখন আমি একটা সুস্থ চিন্তা করতে পারবো। উনি ওই রকম একটা কোভিড পরিস্থিতির মধ্যে উনি আহ্বান করেছেন দেশের জনগণকে যে তোমাদের সামনে একটা বিল এসছে, আইন আসছে, তোমরা তোমাদের সাজেশন দাও। স্বাভাবিকভাবেই তারপরেও কেউ কেউ সাজেশন দিয়েছেন। দেখা গেছে যখন সংসদে এই বিলটা পেশ করা হয়, তখন উনি পেশ করেছেন সেটা 11/8/2023 সংসদের অধিবেশনে। এমন একটা সময়ে করেছেন যে সময়টাতেও যিনি 3টে আইন এখানে, এবং উনি আমার শুরুতেই বলেছেন যে 3টে আইনে অনেকগুলো ধারা, 3টে আইন মিলালে প্রায় 1000 ধারার কাছাকাছি চলে যায়, 800-900 ধারা চলে যায়। এতগুলো ধারা সংসদে কোনো যদি কেউ আলোচনায় অংশগ্রহণ করতে চায় তাকে তখন তো পড়তে হবে, পড়ে তারপর তার ত্রুটি বিচ্যুতি বিচার করে তাকে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। উনি 48 আওয়ার্সও সময় দেননি এই আইনটি পাশ করার জন্য। এবার যখন আলোচনা হচ্ছে, কতজন সংসদ নেই আমাদের সংসদের, এমনিতেই বিরোধীদের সংখ্যা গত সংসদে কম ছিল, তারপরেও সেখানে প্রায় 146 জন বিরোধী সাংসদ বহিষ্কৃত, সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া আছে। তো তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন না। তাহলে সংখ্যায় ভিত্তিতে এই আইনটি পাশ হলো সেই রকম ভাবে কোনো আলোচনা ছাড়া। এটা হচ্ছে একটি সবচেয়ে বড় দিক। ত্রুটি বিচ্যুতি বা আইনের, আমি বলবো না কখনোই যে আইনকে এক জায়গায় স্ট্যাটিক রেখে দাও, কখনোই স্ট্যাটিক থাকতে পারে না। ব্রিটিশ আমলের আইন অবশ্যই অপরাধের নেচার পাল্টাচ্ছে, শুধু অপরাধের নেচার পাল্টালে হবে না। তখন সাজা ছিল একরকম, এখন সাজাটাকে বাড়াতে হবে বা কমাতে হবে ইত্যাদি। কারণ ইতিমধ্যে সারা বিশ্বে অনেক পরিবর্তন হয়েছে, হিউম্যান রাইটস এসে গেছে, মানুষের নাগরিক অধিকার সম্পর্কে প্রশ্ন আসছে। তাহলে সেই নাগরিক অধিকারগুলিকে কতটা আমি সুরক্ষিত করছি, কতটা ভাবে আমি বিচার ব্যবস্থাটাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি, তার জন্য আইনের পরিবর্তন প্রয়োজন, সময় সময় আইনের পরিবর্তন প্রয়োজন। অবশ্যই আইনের পরিবর্তন প্রয়োজন। আমি কখনো বলবো না যে আইনকে স্ট্যাটিক থাকতে হবে, কিন্তু আমাকে দেখতে হবে কি বিচার ব্যবস্থাটা সুরক্ষিত করার জন্য আমি কতটা করছি, আমি মানুষের কাছে বিচার ব্যবস্থাটা কতটা সরলীকরণ করছি, মানুষের কাছে ক্রিমিনালদের সাজা দেওয়ার জন্য কি করছি। কিন্তু আমি কখনোই বলতে পারি না যে মাই অবজেক্টিভ ইজ অনলি টু কেম আউট ফ্রম কলোনিয়াল ল। আমরা এখন যেটা শোনা যাচ্ছে যে এই আইন নিয়ে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে সেগুলো হলো মানে নারী ও শিশুদের সুরক্ষা এবং সময় মতো বিচার ব্যবস্থা পাওয়ার যে একটা ব্যাপার। এখন কথা হচ্ছে যে সময় মতো বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু অনেক কমপ্লেন রয়েছে আমাদের বিচার ব্যবস্থার উপর, যে ওই যে তারিখ পে তারিখ এই ধরনের ন্যারেটিভ এখনো কিন্তু চলছে। এখন বলা হচ্ছে যে নতুন আইনে সময় মতো বিচার পাবে এবং দেশদ্রোহিতার সংজ্ঞা বদল হয়েছে, বিচার ব্যবস্থার সংস্কার হয়েছে এবং গণপিটুনির জন্য আলাদা একটা ধারা বা অভিযুক্তদের অধিকার রক্ষা হবে। এই সবগুলো ঠিক কিনা, মানে এটা যেগুলো বলা হচ্ছে যে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে এগুলো ঠিক কিনা? আমি শুরুতেই বলছি, এই আইনে, নতুন আইন যেটা করেছে তাতে আপনারা যারা সাংবাদিক রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন, তারা জনগণের একটা অংশ। আপনারা সাধারণত সরকারি কর্মচারী যদি কোথাও অন ডিউটি অবস্থায় ভুল করে থাকেন, কোথাও কোনো কাজে অন্যায় করছেন, আপনি সেটার প্রতিবাদ করেন, সেটাকে প্রচার করেন। একদম। এই যে নতুন আইন হচ্ছে, এই আইনে বলা হচ্ছে না, আপনি যদি কোনো সরকারি কর্মচারীর এইরকম কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেন অফিস আদালতে দাঁড়িয়ে, তাহলে সাথে সাথে সেই কর্মচারী আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আপনি তার কাজে বাধা দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনার 2 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যে প্রতিবাদ করার ভাষা, অর্থাৎ আমি কেউ অন্যায় করতে থাকলেও আমি চোখের সামনে দেখলেও আমি বলতে পারবো না যে আপনি অন্যায় করছেন, আমাকে মেনে আসতে হবে যে আপনি অন্যায় করছেন। আচ্ছা, তাহলে আমার অধিকারটা কোথায় যাচ্ছে? শুধু এই ক্ষেত্রে নয়, তাহলে প্রতিবাদ করার ভাষা হারিয়ে যাচ্ছে আপনি বলছেন এই নতুন আইনের? অবশ্যই, শুধু এই ক্ষেত্রে নয়। আচ্ছা, প্রতিবাদ করার ভাষা আরো কোথায় হারিয়ে যাচ্ছে? আমাদের দেশে সরকারি কর্মচারীরা যারা চাকরি করেন, শিক্ষক কর্মচারী আছেন, বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন এমন লোকেরা আছেন, ওনারা সরকারের বিভিন্ন সময়, ধরুন আমি আমার পাওনা পাচ্ছি না সরকারের কাছ থেকে, আমি তার বিরুদ্ধে আমার মিছিল করার অধিকার আছে, আমার এজিটেশন করার অধিকার আছে। অবশ্যই আমি বলবো না যে কাজের সময়ে করব,
আচ্ছা, কাজ শেষ হলে করতে পারি। আমি আমার অফিস আওয়ার শেষ হলো, আমরা একটা কর্মচারীরা আমাদের একটা এজিটেশন থাকতেই পারে সরকারের বিরুদ্ধে, বা আমাদের কোনো ন্যায্য দাবি থাকতে পারে। শুধু সবসময় যে আমাদের ডিএ কিংবা আমার টাকা বাড়ুক এটাই নয়, আমার অন্য কোনো বিষয় নিয়েও দাবি দেওয়া থাকতে পারে। আমি সেই ন্যায্য দাবির জন্য একটা এজিটেশন করতে পারি, আমার অথরিটির বিরুদ্ধে আমি বলতে পারি, আমি বিক্ষোভ প্রদর্শন করতে পারি। কিন্তু নতুন আইনে বলছে না, আপনি পারবেন না সেটা করতে। আপনি যদি সেটা করেন, আপনি অন্যায় করেছেন এবং আপনার শাস্তি আছে। মানে কোন ধরনের বিক্ষোভ প্রদর্শন করা যাবে না, কর্মচারীরা কোনো বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না, সরকারি কর্মচারী। আচ্ছা, তাহলে তাদের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, এতদিন পর্যন্ত যে গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিনের অর্জন, এটা শুধু আজকের অর্জন নয়, দীর্ঘদিনের অর্জন। এবার বলুন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, আরো বলছি, আমি বলছি কলোনিয়াল আইন থেকে আমি বের করে নিচ্ছি আইনকে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আন্দামানের সেলুলার জেলে থাকতো। কোথায় থাকতো? কালকোঠরি বলতো, অর্থাৎ সলিটারি কনফাইনমেন্ট। একদম। এই সলিটারি কনফাইনমেন্টে তুলে দেওয়া হয়েছিল যে না, সলিটারি কনফাইনমেন্ট তো মানে একজন মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, হিউম্যান রাইটস বিরোধী। এখন নতুন আইনে বলছে না, সলিটারি কনফাইনমেন্ট ব্যাক করে আনা হচ্ছে। আচ্ছা, সলিটারি কনফাইনমেন্ট থাকবে। ওকে, মানে কয়েদিকে বা বন্দীকে একা রাখা হবে, একদম অন্যদের সাথে সলিটারি কনফাইনমেন্ট, কোনো যোগাযোগ থাকবে না। এটা আমি কি করলাম তাহলে? আমি কি কলোনিয়াল আইন থেকে আদৌ বের করলাম না? এটা কলোনিয়াল আইন, এটা কাদের জন্য লাগু হচ্ছে? এই ধরনের অপরাধীর জন্য। কিন্তু অপরাধী একজন, আমরা অপরাধকে বলছে কি, আমার এখন আপনারা দেখবেন অনেক জায়গাতেই জেলখানায় যদি যান, দেখবেন জেলখানার নাম জেলখানা বলতে বারণ করছে, সংশোধনাগার। আপনাকে বলছে যে অপরাধী কে নয়, অপরাধকে ঘৃণা করুন। এটাই হচ্ছে আইনেরও প্রিন্সিপাল এবং হিউম্যান রাইটস, এবং সারা পৃথিবীতে এটা বলছে। সে জায়গায় আপনি যদি ওই আবার সেলুলার জেল আনছেন, মানে অর্থাৎ কালকোঠরিতে ঢোকানোর ব্যবস্থা করছেন, তাহলে আপনি কাকে ঢোকাচ্ছেন? অপরাধকে ঢোকাচ্ছেন না অপরাধীকে? এখানে একটা প্রশ্ন আমারও জাগে যে যখন আমাদের পূর্বতন আইনি ব্যবস্থায় আমরা মাঝে মধ্যে এমন কিছু মানে হীন ক্রাইম কিছু হয়, এমন কিছু মানে ক্রাইমের জন্য মানুষ, জনসাধারণ আওয়াজ তোলে যে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তার হয়, তাহলে সেই শাস্তিগুলো কি? মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি কোনটা? সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে বলেছে যে ডেথ সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। আচ্ছা, যে কেসে আমরা দেখব যে আসামি যে অপরাধটা করেছে সেটা এমনই একটা হিনিয়াস ক্রাইম যেটাতে আমার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছু আমি ভাববো না, তাহলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইমের ক্ষেত্রে বলছে মৃত্যুদণ্ড। বাকিগুলির ক্ষেত্রে কি বলছে? বাকিগুলির ক্ষেত্রে বলছে যে না, কারো লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। এখন লাইফ মানে হোল লাইফ। আচ্ছা, যাবজ্জীবন। যাবজ্জীবন। আচ্ছা, কিন্তু আমাদের ব্যবস্থায় দেখা যাচ্ছে সরকার বিভিন্ন সময়, এটা এখনো আছে, সরকার 14 বছর হলে পরে তাদেরকে ছেড়ে দেওয়ার মতন ব্যবস্থা থাকে। এখন বলছে না 14 বছর না, আমি 7 বছর হলেও মার্ডার কেস ছেড়ে দিতে পারবো, আচ্ছা, যদি রাষ্ট্র মনে করে। এই ক্ষমতাটা এখন আর আগে ছিল কি স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল সিস্টেম ছিল, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই ভাবতো। এখন বলছে না, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মিন্স অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের কোনো ডেফিনেশন দেয়নি। হু ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট? ইজ ইট স্টেট গভর্নমেন্ট অর ইজ ইট সেন্ট্রাল গভর্নমেন্ট? এখানে একটা কনফিউশন থেকে যাচ্ছে। তাহলে কনফিউশন থাকলে সেটা তাহলে জেল কার আন্ডারে রয়েছে? জেল তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। কিন্তু আসামির মুক্তি সম্পর্কে, ধরুন আসামিকে লিমিট করবে 14 বছর কিংবা 7 বছর। আচ্ছা, যে দুইটা ক্ষেত্রে দুই রকম, কোথাও 7 বছর ক্ষেত্রেও করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট যদি মনে করে। এই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টে কে? ইজ ইট স্টেট গভর্নমেন্ট অর ইজ ইট সেন্ট্রাল গভর্নমেন্ট? কোন কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট তাকে 7 বছর হলে ছাড়বে, কোন কোন ক্ষেত্রে 14 বছর হলে ছাড়বে, এগুলোর কোনো ক্লারিফিকেশন নেই। আচ্ছা, এই জায়গাটা একটা মানে ধোঁয়াশা রয়ে গেছে আইনটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখন সেটাই মানে এখন যে এইসব যে কঠোর থেকে কঠোরতম আইন, সেটা যাবজ্জীবন হোক বা ফাঁসি হোক, ফাঁসি আমাদের দেশে তো আমরা প্রায় দেখি না বললেই চলে। এখন যাবজ্জীবন কারাদণ্ড অনেক জায়গায় দেখা যায়, কিন্তু কথা হচ্ছে যে কি ধরনের অপরাধ, এবং আপনি যে বলছেন হিনিয়াস ক্রাইম, এখন ক্রাইম তো আজকাল প্রচুর হচ্ছে এবং ক্রাইমের ধরনও পাল্টে যাচ্ছে আজকাল। এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আধুনিকীকরণের প্রশ্ন আসছে, এবং সেখানে শাস্তিটাও আধুনিকীকরণের কতটা প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? দেখুন, শাস্তির ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন যে, আমি একটু আগেও বলেছি যে ডেথ সেন্টেন্সটা হবে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। তার মানে ডেথ সেন্টেন্স কমানো, এবং শুধু এটাই নয়, মানবাধিকার যে সংস্থাগুলি রয়েছে সারা পৃথিবীতে প্রত্যেকেই বলছে যে ডেথ সেন্টেন্সটা কমাতে হবে। কিন্তু আমাদের এই আইনে কিছুটা, এখন যে নতুন আইন আসছে তাতে ডেথ সেন্টেন্স বৃদ্ধি করেছে।
বৃদ্ধি করে বলছে ডেথ সেন্টেন্স যেমন বৃদ্ধি করেছে কোথায়, রেপের ক্ষেত্রে বৃদ্ধি করেছে। আমি বলছি না যে রেপের ক্ষেত্রে বৃদ্ধি অন্যায়, অবভিয়াসলি যদি দেখা যায় যে একটা মাইনর 12 বছরের নিচে কেউ মারা যায় তাহলে তার ক্ষেত্রে ডেথ সেন্টেন্স হতেই পারে। আবার সেখানে বলছে মার্ডার, যেটা মার্ডারের ক্ষেত্রে বলছে যে যাবজ্জীবন হলেও চলবে। আচ্ছা, তো মার্ডার আর রেপকে মধ্যে রেপকে একটু প্রাধান্য দিয়েছে। আমি এই যে প্রাধান্য দিয়েছে বা দেয়নি, এটা কোনটাকে কতটা হিনিয়াস হিসেবে ট্রিট করবে এটা সময়ের সাথে সাথে আদালত যখন ব্যাখ্যা দেবে তার সঙ্গে সঙ্গে ঠিক করবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা যে বারবার বলি যদি একটু যারা অভিযুক্ত বা যারা অপরাধী, অভিযুক্ত না অপরাধী যারা, তাদের যদি কঠোর শাস্তি হয় তাহলে যারা অপরাধ করবার জন্য প্রবণতা রয়েছে তারা হয়তো অপরাধের প্রবণতাটা একটু কমবে। আমরা এই কথাগুলো বারবার বলতাম। তাহলে এখন যখন এই ধরনের আইন আসছে তাহলে কি আমরা সেই জায়গাটা ধরতে পারি যে অপরাধ প্রবণতাটা কমবে? আপনি যখন বলছিলেন সেই আন্দামানের সেলুলার জেলের মতো সেই ভাষাটা আপনি ব্যবহার করেছিলেন যে বন্দিকে একা রাখার ব্যাপার। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি বলে না, ভারত মানে পৃথিবীর বিখ্যাত বহু লোকেই বিশ্বাস করে যে ডেটারেন্ট থিওরি ইজ নট এ থিওরি। আচ্ছা, ডেটারেন্ট থিওরি মানে আমি যেমন একটা লোককে শাস্তি দিয়ে দিলাম, এই শাস্তিটা দেখেই ক্রাইম কমে যাবে এটা নয়। ক্রাইম গড়ে ওঠে সমাজ থেকে। আচ্ছা, ক্রাইম করার মানসিকতা বা ক্রাইম, আমরা যতক্ষণ না পর্যন্ত সমাজটাকে সংস্কার করব ততক্ষণ পর্যন্ত ক্রাইমকে কন্ট্রোল করতে পারবো না। ক্রাইম কন্ট্রোলটা হচ্ছে আলাদা জিনিস, সমাজকে সংস্কার করতে হবে। ক্রাইম তো আপনি শাস্তি যদি এরকমই হতো যে রেপ করলে কঠোরতম শাস্তি দিলে রেপ কমে যাবে, আপনি নিশ্চয়ই জানেন ধনঞ্জয় ঘটনা, ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, তার উপরে সিনেমাও হয়েছে, সবাই দেখেছে। কিন্তু দেখা গেল ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার পরে বেশ কয়েকটি এরকম ঘটনা পরপর ঘটলো যেগুলোতে ধনঞ্জয়ের ঘটনা থেকে আরো বেশি হিনিয়াস ঘটনা ঘটলো। দিল্লির ঘটনাই বলুন আর আমাদের ত্রিপুরা রাজ্য আছে এরকম ধরনের ঘটনা। তো কাজে ডেটারেন্ট থিওরি দিয়ে কখনো ক্রাইমকে কন্ট্রোল করা যায় না। আচ্ছা, এখন নতুন আইনে দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহ আইনে কি পরিবর্তন করা হয়েছে? মানে রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা নিয়ে অনেকে আপত্তি তুলছেন এবং অনেকে আশঙ্কা করছেন যে অদূর ভবিষ্যতে মানে জন আন্দোলন বা এই ধরনের আধার অপরাধে মানে গণ্য করা হতে পারে। কারণ নতুন আইনে বলা হচ্ছে যে ইন্টিমিডিং দ্য গভর্নমেন্ট অর ইটস অর্গানাইজেশন, অর্থাৎ আমি যদি সরকারের কোনো অর্গানাইজেশনের সমালোচনা করি সেই সমালোচনাটাও রাষ্ট্রদ্রোহের ভেতরে নেওয়া যেতে পারে। আচ্ছা, আমার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিন্তা করতে পারে, যদিও এই জায়গাটাতেও কিছুটা ধোঁয়াশা রয়েছে কারণ এটা প্রপার এক্সপ্লেনেশন এই আইনে নেই। না, সেটা অভিযোগটা করবে কে? অভিযোগটা কি সরকারই করবে? অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে আপনি শুরুতে বলছিলেন যে আমি সরকারি কোনো কর্মচারী করবে বলতে কি, ধরুন আমাদের আইনটা কি আছে, আইনটা হচ্ছে যে কাউকে অভিযোগ করতে হবে এরকম নয়। যদি কোনো একটা কগনিজেবল অফেন্স হয় তাহলে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশন নিতে পারে, সুমোটো অ্যাকশন নিতে পারে, কারোর অভিযোগের দরকার নেই। আচ্ছা, তো আমি ধরুন একটা এজিটেশন করলাম গভর্নমেন্টের এগেইনস্টে, করার পরে পরেরটা তো পরে বিচার তো পরের বিষয়, সঙ্গে সঙ্গে কেসটা হয়ে যাবে, আমাকে ধরে নিয়ে গেল রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। আচ্ছা, এরকম বহু ঘটনা ঘটেছে ভারতবর্ষে, বহু সাংবাদিকও রাষ্ট্রদ্রোহের অপরাধে জেলখানায় থেকেছে, পরে সাজা মানে বেইলে বেরিয়েছে বা হয়েছে। তো এরকম ঘটনা যদি হয়, এখন সরকারের এই জিনিসটি সবচেয়ে বড় ব্যাপার কি, যেটা বলছে যে গভর্নমেন্টের বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের এগেইনস্টে ইন্টিমিডিং কোনো কিছু বলা, ইন্টিমিডেশন মিনস হচ্ছে গিয়ে সমালোচনামূলক কিছু বলা যাবে না। আচ্ছা, তো এই যে ইন্টিমিডেশন আগে ছিল কি ক্রিমিনাল ইন্টিমিডিং, আমি যদি কোনো একটা রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষেত্রে আঘাত আনবে এই ধরনের যদি কোনো কথা বলি যেটা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের একতা বা এটাকে নষ্ট করবে, বিনষ্ট করবে, তাহলে পরে সেটা আমার রাষ্ট্রদ্রোহ। কিন্তু এখন বলছে না, এইরকম ভাবে এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, এই এক্সপ্লেনেশনটাতে আর ওইভাবে রাখা হয়নি যে শুধুমাত্র আমি ওই সার্বভৌমত্ব এবং দেশের ঐক্য সংহতির ক্ষেত্রে কিছু বললেই আমার ক্রিমিনাল ইন্টিমিডেশন হবে, আদারওয়াইজ আমার পাবলিক অর্ডার, সেখানে মানে পাবলিক অর্ডার বলে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে নাকি আইনের মধ্যে, সেগুলো মানে কি বেসিক্যালি কেন করা হয়েছে? এই পাবলিক অর্ডার তো দেখুন, পাবলিক অর্ডার হচ্ছে, পাবলিক অর্ডার বলতে আমরা কি বুঝি, রাস্তায় ট্রাফিক চলছে, তাই তো,
তাহলে একটা অর্ডারে চলছে, ট্রাফিকটা কন্টিনিউয়াস চলছে, ওকে, এটাই পাবলিক ট্রাফিকটাকে না, এই ট্রাফিকটাকে আমি ডিসরাপ্ট করলাম। আচ্ছা, কিংবা ধরুন আইন অমান্য আন্দোলন করলাম। আইন অমান্য আন্দোলন আমি বললাম না যে গাড়ি পুড়িয়ে দেওয়া, ওটাই আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন বলতে আমি রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিলাম যে তুমি অমুক, ধরুন এই কালার, এই আইনটা নিয়ে আমি বললাম তুমি এই আইনটা প্রত্যাহার করো। পুলিশ এসে বললো তুমি রাস্তায় দাঁড়িয়ে রাস্তার যানবাহন আটকাচ্ছ, প্রশাসনিক কাজে বাধা দিচ্ছ, সুতরাং তোমার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ নিলাম। আচ্ছা, বলতেই পারে, ঢুকিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি পুলিশকে ওভার পাওয়ার করা হয়েছে। আচ্ছা, ওভার পাওয়ার কিভাবে? এতদিন পর্যন্ত কি ছিল? এতদিন পর্যন্ত ছিল যে একটা লোক যদি কোনো একটা অভিযোগ করে, পুলিশ সঙ্গে সঙ্গে সেটার এফআইআর হিসেবে রেজিস্ট্রি করবে, তদন্ত করবে, এটা ছিল। এখন বলছে না, এখন বলছে যে না, এফআইআর করলে পরে পুলিশ বাধ্য নেই সেটাকে সঙ্গে সঙ্গে তদন্ত করা, সেটাকে সে প্রিলিমিনারি এনকোয়ারি করবে। প্রিলিমিনারি এনকোয়ারি করে যদি দেখে তারপর সে তদন্ত করবে। আচ্ছা, এখন এই প্রিলিমিনারি এনকোয়ারি ইজ নট এ পার্ট অফ প্রিলিমিনারি ইনকোয়ারিতে যে এভিডেন্স সংগ্রহ করবে, যা কিছু করবে, ইট মে নট বি পার্ট অফ দ্যাট ইনভেস্টিগেশন। আচ্ছা, বোর্ডের ইনভেস্টিগেশন। তাহলে এভিডেন্স যেটা সে এখানে পাবে, এটার সে সুরক্ষার কি করবে না করবে সেটা বোঝা যাচ্ছে না। এখানে একটা ধোঁয়াশা আছে। একদম স্টার্টিং এ যদি কোনো ধরনের এভিডেন্স যদি পুলিশ পায়, সেই এভিডেন্সটা তাহলে আপনি বলছেন পুলিশ নিয়ে রাখবে, সেটা পরে পুলিশ পেশ নাও করতে পারে, কারণ প্রিলিমিনারি এনকোয়ারিটা তো তার মেইন ইনভেস্টিগেশনের পার্ট হচ্ছে না। আচ্ছা, এভাবে বলা নেই। তারপর হচ্ছে ধরুন আগে কি ছিল, আপনি যেটা একটু আগে বলেছেন বলার সময়ে, যে বলা হচ্ছে যে আইনটি গতিশীল করার জন্য, অর্থাৎ বিচার ব্যবস্থাকে গতিশীল করার জন্য করা হচ্ছে। একদম। এবার বলা হয়েছে আগে কি ছিল, আগে ছিল যে হয়তো ঘটনা সেরকম হতো না, এটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আইনে ছিল যে কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, তা পুলিশ তদন্ত করবে, তদন্ত করে যে অপরাধগুলো অর্থাৎ 7 বছর পর্যন্ত পানিশমেন্ট যোগ্য, সেগুলোতে 60 দিনের মধ্যে 60 ডেজের মধ্যে চার্জশিট দেবে। যেগুলো 10 বছর বা লাইফ ইমপ্রিজনমেন্ট, সেগুলোর ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দেবে। একদম, এই ছিল হচ্ছে আগের বিধান। এখন বলছে না, চার্জশিট দেওয়ার এই যে 60 দিন এবং 90 দিন আমি তুলে দিলাম। পুলিশ একদিনেও দিতে পারে, আচ্ছা, পুলিশ 6 বছর পরেও দিতে পারে। আচ্ছা, মানে যেহেতু সময়সীমা থাকছে না। কেন আমরা এই 6 বছরের কথা বলছি? কারণ আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে আগে কি হতো, 60 দিন ছিল, 60 দিন পরে কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে থাকতো, তাও তাকে একটু অনুমতি নিতে হতো। এখন ওই অনুমতিটারও দরকার নেই, এখন সে ইচ্ছে করলে অনেকদিন কাটাতে পারে। চার্জশিট কবে দেবে সেটাই নেই। মানে কাটাতে পারে বলতে কে কাটাতে পারে? অভিযুক্ত? পুলিশ মানে অভিযুক্তকে পুলিশের কাছে রাখতে পারে? পুলিশ আচ্ছা, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে বলে আপনি বলছেন পুলিশ এই জায়গাটাতে গাফিলতি করার জায়গা আছে, এবং চার্জশিট সময় মতো যদি, অর্থাৎ আগে নির্দিষ্ট করে দেওয়া ছিল 60 ডেজ 90 ডেজ, আচ্ছা, এই 60 ডেজ এবং 90 ডেজ এখন উঠে যাচ্ছে। তারপরে কি ছিল, আরেকটা কি ছিল, এই 60 ডেজ 90 ডেজে কিছু বেনিফিট কারা পেত? অ্যাকিউজড বলতে আমি এই কথাটা বলছি, অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা করতে পারেন যে অপরাধী ভেতরে থাকলে আপনার কি, কিন্তু অপরাধী তখনই অপরাধী হবে যখন তার অপরাধটা প্রমাণ হবে। আচ্ছা, তার আগে পর্যন্ত সে অপরাধী নয়, সে একজন বিচার প্রার্থী। আমি যেরকম, অর্থাৎ যে কমপ্লেন করবে তার যা অধিকার আছে, একজন অপরাধীরও কতগুলো অধিকার আছে। তাকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের সত্যতা প্রমাণের আগে আমি তাকে শাস্তি দিয়ে দিতে পারি না। আচ্ছা, সুতরাং এখন যেটা পুলিশের ক্ষেত্রে আপনি বলছিলেন যে ওভার পাওয়ার দেওয়া হচ্ছে, পুলিশকে অধিক ক্ষমতা দেওয়া হচ্ছে, এখন এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে 15 দিন এবং 75 দিন, এই যে পুলিশ রিমান্ডে রাখার ব্যাপারটা, এটা কি নতুন আইনে কি ধরনের চেঞ্জ করা হয়েছে? আগে কি ছিল, আগে ছিল যে উইদিন ফোর্থনাইট আপনাকে পুলিশ রিমান্ডে প্রেয়ার করতে হবে। আচ্ছা, মানে 14 দিন পর্যন্ত যদি পুলিশ রিমান্ডে না নেয়, তাহলে ইনভেস্টিগেশনের সময় পরবর্তী পর্যায়ে পুলিশ রিমান্ডে নেওয়ার স্কোপ থাকবে না। আচ্ছা, এখন বলছে না, এন্টায়ার পিরিয়ডের মধ্যে, এই যে 60 দিন বা 90 দিনের মধ্যে পুলিশ যে কোনো সময়ই তাকে পুলিশ কাস্টডিতে দিতে পারবে। আচ্ছা, 1 2 হচ্ছে গিয়ে আগে কি ছিল, আগে ছিল হচ্ছে এই যে ধরুন কোনো একটা এফআইআর হবে, আপনি একটা অভিযোগ করবেন, অভিযোগ করলে পুলিশ তদন্ত করত। একদম, ধরুন আপনার অভিযোগ সত্য বলে প্রমাণ হলো না, কিংবা আবার আপনার অভিযোগ প্রমাণ হলো, তখন কি করতো, আপনাকে একটা নোটিশ দিত যে আপনার বিষয়টা আমরা তদন্ত করেছি, তদন্ত করে এর সত্যতা পেয়েছি বা সত্যতা পাইনি। আচ্ছা,
অর্থাৎ চার্জশিট দিলেও বলতো, না দিলেও বলতো, তখন আপনাকে একটা নোটিশ দিতে হয়। এখন বলছে না, এসব দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, এই নোটিশ টোটিস দরকার নেই, জানাতে হবে না, কি তদন্ত করলাম কি হলো জানি না। ফলে একজন নাগরিক তার অভিযোগ করলো, তার অভিযোগটার কি হলো সেটা জানার তার কোনো অধিকার থাকছে না। পুলিশকে সেখানে অধিক ক্ষমতা দেওয়া হচ্ছে। মানে এখানে কি পুলিশ অ্যাকাউন্টেবল থাকছে না তাহলে? অ্যাকাউন্টেবল থাকছে না। আচ্ছা, যেহেতু আইনে আলাদা করে এতদিন কি ছিল, আপনার অধিকারটা কোথা থেকে আসবে, অ্যাকাউন্টেবিলিটি কোথা থেকে আসবে? আইন থেকেই তো। আইনের বাইরে তো আপনি গিয়ে বলতে পারেন না। আইনে ছিল যে আপনাকে এতদিনের মধ্যে আপনাকে তদন্ত করতে হবে, 60 দিন বা 90 দিন। না করলে আপনি কোর্টে যেতে পারতেন, কোর্টে গিয়ে বলতেন যে এটা তদন্ত কাজ 60 দিনের মধ্যে হচ্ছে না, কোর্ট তুমি নির্দেশ দাও ওনাকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার জন্য। এখন আপনি সেটা বলতে পারবেন না। অর্থাৎ একজন অভিযোগকারী তার বলার অধিকার নেই, যেহেতু এই লিমিটেশন পিরিয়ড নেই। একজন অভিযোগকারীর এটা বলার মানে অধিকার নেই যে আমি তদন্ত করে কি হলো সেটা আমি পাবো কি পাবো না, সেটা বলার অধিকার নেই, যেহেতু আইনে বলা নেই। কারণ আমার অধিকারটা জন্মাবে আইন থেকে। আরো কি ধরুন হ্যান্ডকাফ সিস্টেম, হ্যান্ডকাফ পুলিশ ব্যবহার করতে পারবে এখন। মাঝখানে সেটা হ্যান্ডকাফ আগে ব্যবহার করা হতো, মাঝখানে সেটা উঠে গিয়েছিল। সেটা কি মানে জনসমক্ষে নাকি মানে যে কোনো জায়গায় হ্যান্ডকাফ ব্যবহারের নিষিদ্ধ? জনসমক্ষেই করতে পারবে এখন। আগে কি ছিল, মানে এই বিষয়গুলো অর্থাৎ ওঠার পেছনে একটা কারণ ছিল হিউম্যান রাইটস এবং আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ। যেমন আপনি জানেন ডিডি বাসুস কেস, সেখানে আসামিদের কতগুলি অধিকার দেওয়া হয়েছিল, সেই অধিকারের ভিত্তিতে বলা হয়েছিল 3rd ডিগ্রি ইমপ্লিমেন্ট করা যাবে না, হ্যান্ডকাফ লাগানো যাবে না, হ্যাঁ, কতগুলি অধিকার দেওয়া ছিল। এখন যেমন ধরুন কাস্টোডিয়াল ডেথকে আর অফেন্স বলে বলা হচ্ছে না। এতদিন কি ছিল, কাস্টোডিয়াল ডেথ, একটা লোকের যদি কাস্টোডিয়াল ডেথ হয় তার তো অবশ্যই সে বিচারাধীন আসামি কিংবা বিচার যার হয়ে গেছে কাস্টোডিতে যেন তার উপরে কোনো টর্চার না হয়। তো কাস্টোডিয়াল ডেথটা উঠে যাওয়ার মানে কি? এটা কি নতুন আইনে উঠে গেল? নতুন আইনে কাস্টোডিয়াল ডেথ ইজ নট অ্যান অফেন্স। আচ্ছা, নট অ্যান অফেন্স। ওকে। তো এই যে কাস্টোডিয়াল ডেথের অফেন্স হিসেবে আপনি যখন ট্রিট করবেন না, তখন পুলিশের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে যে ইউ ক্যান অ্যাপ্লাই 3rd ডিগ্রি অর হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, সেই জায়গায় আবার কথা আসছে যে পুলিশকে ক্ষমতা দেওয়া হচ্ছে। শিশিরবাবু, আমরা জানতাম যে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন অভিযুক্তকে নির্দোষ বলেই ধরা হতো, কিন্তু এখন শোনা যাচ্ছে যে নতুন আইনে অভিযুক্তদের প্রমাণ করতে হবে যে তারা দোষী নন, অর্থাৎ তারা নির্দোষ। সত্যি কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে কিছু? না, বিষয়টা ঠিক সেই রকম নয়। বিষয়টা হচ্ছে গিয়ে ধরুন আগে কি ছিল, আগে ছিল হচ্ছে সিস্টেমটা, আমাদের বিচার ব্যবস্থাটা এরকম নয় যে আপনি যেটা বললেন যে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, সিবিআইতে যেটা আছে বা অন্য অনেক জায়গাতে আছে, আমেরিকান সিস্টেম এরকম নয়। ধরুন ইনভেস্টিগেশনে কি ছিল, আমেরিকান সিস্টেম অফ ইনভেস্টিগেশনে কি হয়, সেখানে হচ্ছে ধরুন আসামি যার বিরুদ্ধে অভিযোগ হলো তাকে নির্দোষ বলে ধরে নেওয়া হয়। সমস্ত সাক্ষ্য প্রমাণটা যেটা জোগাড় মানে তৈরি করা হয় যে তাকে নির্দোষ কিভাবে প্রমাণ করব, পুলিশ সেইভাবে ইনভেস্টিগেশন করে। আমাদের দেশে হচ্ছে অন্যরকম সিস্টেম। আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হলো পুলিশ তদন্ত মানে সাক্ষ্য প্রমাণ যুক্ত মানে সংগ্রহ করে ওইভাবেই তাকে অপরাধী ধরে। অর্থাৎ সে অপরাধটা করেছে সেটা প্রমাণ করার জন্য আমরা সাক্ষী জোগাড় করব। আচ্ছা, এই পাওয়ারটা আরেকটু বেশি করা হয়েছে কেন, এখন বলা হচ্ছে সাক্ষ্য যারা দেবে সাক্ষীকে পুলিশ ইচ্ছা করে তার নিজের কাছে রেখে দিতে পারবে। আচ্ছা, অর্থাৎ তার কাছে রেখে আনতে পারবে। 1, 2 হচ্ছে গিয়ে 311 আগে ছিল কি, যে অ্যারেস্ট হয়নি তার থেকে সই সাবুত বা সিগনেচার বলুন, কোনো ডকুমেন্ট বলুন, পুলিশ নিতে পারবে না কোনো কেসে। এখন বলা হচ্ছে না, কোর্ট ইচ্ছা করলে যে কোনো লোককে ডাকতে পারবে। আচ্ছা, যে কোনো লোককে ডেকে বলতে পারবে যে এই কেস কানেকশনে তোমার সিগনেচার দরকার, তোমার অমুক জিনিসটা দরকার, এন্ড ইউ গিভ দিস। তারপরে ধরুন আরো আছে প্রপার্টি অ্যাটাচমেন্টের পাওয়ারটা। প্রপার্টি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে কারো মানে আসামির প্রপার্টি তুমি অ্যাটাচ করতে পারো, পুলিশকে বলছে। এই যে কতগুলো বিষয় আছে, তার ফলে বিচারের আগেই একজন আসামিকে ধরে নেওয়া হচ্ছে যে সে অপরাধী করেছে। তারপরে যেটা আরো একটা মজার ব্যাপার বলা হচ্ছে না, আর একটা বড় বিষয় যেটা আগে ছিল কি, চার্জশিটের ক্ষেত্রে আমার চার্জশিট দিয়েছে, আমি দেখলাম যে চার্জশিট অনুযায়ী আমার অপরাধ যেটা আমার বিরুদ্ধে এসছে সেটা আমি প্রমাণ, সেটা আইনের ডেফিনেশন অনুযায়ী আসছে না, আমি ডিসচার্জের পিটিশন করতে পারতাম সঙ্গে সঙ্গেই কোর্টে যে আমাকে ডিসচার্জ করো। কোর্ট সেটা শুনে ডিসচার্জ করতো।
আচ্ছা, এখন বলেছে না, চার্জশিট জমা দেওয়ার পর 60 ডেজ অবধি তুমি ডিসচার্জের প্রেয়ার করতে পারবে না। এবার ধরুন কোনো কাস্টাডিতে আছে কোনো অ্যাকিউজড, তার চার্জশিট জমা দেওয়া হয়েছে, সে 60 দিন পরে ডিসচার্জের আবেদন করলো, ডিসচার্জও পেয়ে গেল, অর্থাৎ তার বিরুদ্ধে যেহেতু সেইভাবে সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে এই যে চার্জশিট জমা দেওয়া থেকে আর পরে 60 ডেজ সে কাস্টডিতে রইল, কিসের জন্য কাস্টডিতে রইল? বিনা বিচারে কেন সে শাস্তি পাবে? এটা বিচার প্রক্রিয়ার মধ্যে এই 60 দিন কেটে গেল। হ্যাঁ, বিচার প্রক্রিয়ার মধ্যে না, বিচার প্রক্রিয়া তো হলো একটা, যদি হতো আমি যদি দরখাস্ত করতে পারতাম। আচ্ছা, অনেক সময় হয় আমি দরখাস্ত করেছি, এটা শুনানি হচ্ছে না, দীর্ঘদিন লাগছে, এটা হচ্ছে একদিক। সেখানে আমার তার অভিযোগ থাকতে পারে যে আমি আদালতের কাছে সময়, মানে আদালত সময় দিচ্ছে না। এখন তো বলা হচ্ছে যে না, আইনের মধ্যেই বলা হচ্ছে তুমি 60 ডেজ পরে অ্যাপ্লিকেশন করবে। তো এই 60 ডেজ যে সে থাকলো চার্জশিট দেওয়ার পরে, শুধু সে থাকলো বলে নয়, যে কাস্টডিতে আছে তার ক্ষেত্রে না, এটা ধরুন আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, ধরুন যে কোনো অভিযোগই ধরুন, তো অভিযোগ হলো আমার বিরুদ্ধে চার্জশিট দিল। ধরুন আমি দেখলাম যে চার্জশিটটা পেয়ে যে আমার বিরুদ্ধে যা অভিযোগ এনেছে তা চার্জশিটের ডিসকাশন করলেই সেটা প্রমাণ হয় না। এই যে ডিসচার্জের পিটিশন, আমি যে অপরাধী নই, এই যে শংসাপত্র আমার পাওয়ার অধিকার, এই অধিকারটা আমি ততক্ষণই পাবো যে আমাকে যেদিন চার্জশিটটা আদালতে জমা পড়লো তারপরে 60 ডেজ আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে পিটিশন করার জন্য যে আমাকে ডিসচার্জ করুন। এই পিটিশনটা করার জন্য আমাকে 60 দিন বসে থাকতে হবে। তাহলে আমি যে 60 দিন আমার এই মানসিক যন্ত্রণা ভোগ করলাম, যে আমি অপরাধী না তবু আমি অপরাধী হিসেবে থাকতে হচ্ছে, আমার বিরুদ্ধে একটা চার্জশিট দিয়েছে, এই মানসিক যন্ত্রণার উপশম কোথায় হলো? না, তাহলে তো সেখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে, যদি এত কিছুই থাকে, লুপহোলস থাকে, তাহলে নতুন আইন তাহলে কার সুবিধার্থে করা হচ্ছে? এখন এখানে পুলিশের কথা আপনি বলছিলেন যে পুলিশও তো, পুলিশকে যেটা আগে সম্পত্তি বা অর্থ বাজেয়াপ্ত করার অধিকার একমাত্র ইডির ছিল, এখন সেটা পুলিশের কাছেও নাকি সেই অধিকার আসবে যে পুলিশও করতে পারবে। এখন সেটা করার পেছনে মানে বিচার ব্যবস্থা কিভাবে প্রভাবিত হবে? দেখুন, এই আইনে কিছু ধোঁয়াশা ছিল, মানে যে বিলগুলি এনেছে তার মধ্যে কিছু কিছু জায়গায় এক্সপ্লেনেশন নেই, কিছু কিছু ধোঁয়াশা ছিল, এবং কিছু গ্রামাটিক্যাল মিস্টেক ছিল ইত্যাদির বিরুদ্ধে। যেহেতু বিলটা যখন এসছে, বিলের পরে সংশোধনী চেয়েছে, তো আমি রিপ্রেজেন্ট করি একটা আইনজীবী সংগঠনকে, আমি তার সর্বভারতীয় এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমাদের সংগঠন অর্থাৎ AILU, সারা ভারত আইনজীবী সংগঠন, আমরা যেহেতু আইনজীবী, সুতরাং আমরা সরকারের কাছে একটা প্রস্তাব পাঠাই। আচ্ছা, যে সমালোচনা করি যে এই আমি যেমন আপনার কাছে এখন যেরকম বললাম যে এই ডিফেক্টগুলি আছে, এই বিষয়গুলি তুমি এক্সপ্লেন করোনি, ইত্যাদি নিয়ে আমরা একটা প্রস্তাব পাঠাই এবং কিছু সাজেশনও দিই যে এই ব্যবস্থা বিষয়গুলি তোমার, যেমন ধরুন আমরা সাজেশন দিয়েছিলাম যে পুলিশকে একটি পৃথক শাখার বিধান করতে হবে, তদন্ত শাখাটা একটা সেপারেট হবে। এটা শুধু আমাদের বক্তব্য নয়, আপনি জানেন বহু বছর আগেও সুপ্রিম কোর্ট বলেছে ইনভেস্টিগেশন সেলটাকে আলাদা করা। কারণ কি, আমাদের অভিজ্ঞতা বলছে, পুলিশ সম্পর্কে সবসময় বলা হয়, এর অভিজ্ঞতা না, শুধু সাধারণ মানুষেরও পারসেপশন, যে পুলিশ হচ্ছে সরকার যখন যার, পুলিশ তার, অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকবে পুলিশ তার, অর্থাৎ সরকারি দল যারা যে সময় ক্ষমতায় থাকে সে পুলিশকে ব্যবহার করে। দুই, বলা হচ্ছে, আমরা বলেছি যে অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণে অস্বীকৃতি শাস্তিযোগ্য করতে হবে। যেমন ধরুন আমরা একটা কগনিজেবল অফেন্সের FIR করতে গেলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি, আপনাদের আরো বেশি অভিজ্ঞতা আছে, FIR নিয়ে গেলে পুলিশ রাখে না। বিশেষ করে যেটা বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল যে রিসিভ কপি দেওয়ার জন্য, যে এসছে এটা রিসিভ কপি দিন। 80% ক্ষেত্রে পুলিশ রিসিভ কপি দেয় না। এটা আপনাদের অভিজ্ঞতা আরো বেশি আছে আমার অভিজ্ঞতার থেকেও। তো এই যে পুলিশ রাখছে না, বা আমি অভিযোগ করতে গেলাম অভিযোগপত্র রাখলো না, আচ্ছা, এই রাখলো নাটাকে একটা অফেন্স ধরা হোক। আচ্ছা, ওকে। আমরা বলেছিলাম ধরুন থানা বা পুলিশ হেফাজতে কোনো আসামির যদি মৃত্যু হয়, সেই মৃত্যুটা একটা অপরাধ, কারণ তার বাঁচার অধিকার, রাইট টু লাইফ সবার আছে, সংবিধানে সেটা দিয়েছে আমাদের। তো এই সংবিধানের অর্জিত অধিকারটা যেন খর্ব না হয়, এটা আমরা চেয়েছিলাম। ওকে, এখন শিশিরবাবু, আমরা যেহেতু নতুন আইন কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে, অর্থাৎ কার্যত আগামীকাল থেকে আমরা দেখছি যে নতুন আইন সেটা কার্যকর হবে।
এখন কথা হচ্ছে যে এটা কার্যকর হলে বিচার ব্যবস্থা যেটা ত্বরান্বিত করার জন্য বলা হচ্ছিল যে এটা হবে, শুরুর দিক থেকে এটা কতটা মানে কোর্টকে বা পুলিশ ব্যবস্থাও কতটা দ্রুত গতিতে কাজ করতে পারবে? ইভেন কি পুরনো যে কেস লগুলো ছিল সেগুলো তো কাজে আসবে না তাহলে? সম্পূর্ণ আসবে না এরকম বলা যায় না। কারণ হচ্ছে এই যদিও আমরা বলেছি যে আমরা কলোনিয়াল থেকে বেরিয়ে গেছি, ভারতের একটি নতুন আইন তৈরি হয়েছে ৭৭ বছর পর, তো আসলে তো তা নয়। কারণ আপনি যদি দেখেন ভারতীয় দণ্ডবিধিতে মোট ২৪টি ধারাকে ডিলিট করা হয়েছে, ২৩টি ধারাকে ইনক্লুড করা হয়েছে। এই হচ্ছে ভারতীয় দণ্ডবিধির আপনার সংশোধন। সিআরপিসি বা যেটা এখন ওই ভারতীয় নাগরিক সুরক্ষা আইন, সেখানে বলা হয়েছে যে প্রায় ৯৫% সেখানে একই আছে। আচ্ছা, ভারতীয় সাক্ষ্য আইনের কয়েকটা ধারার একটু সামান্য অদল বদল বাদ দিলে ১০৭টি ধারা অটুট রয়েছে। কিছু ডেফিনেশন মানে একটু সামান্য কিছু বিতর্কটা কোন জায়গায়? এত বিতর্ক কেন তাহলে? এত বিতর্ক এই জন্যই যে কতগুলো অধিকারকে খর্ব করা হয়েছে এবং এমন কিছু ভাবে কাজ করা হয়েছে যেগুলো কলোনিয়াল ব্যবস্থাটাকে বরং মজবুত করে বা পুলিশ এবং সরকারকে আইনটাকে মানে মিসইউজ করার অধিকার দিচ্ছে। আর হচ্ছে গিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কিছু ধোঁয়াশা থাকছে, অর্থাৎ এক্সপ্লেনেশন গুলো প্রপার দেওয়া হয়নি। ফলে আগামী দিনে যখন বিচার করতে যাবে বিচারকরা, তাদের কিছু সমস্যা হবে যে কোনটা আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, যেমন ধরুন পক্সো আইনের ক্ষেত্রে পক্সো আইন এবং বিএনএস এর মধ্যে সংঘাত হচ্ছে, সেখানে আইনটা প্রয়োগ করতে গিয়ে কোর্টগুলির সমস্যা হবে। যেমনটা টাটার মতো, হ্যাঁ, টাটার সময় যেরকম হয়েছে অনেক সেরকম না হলেও, অর্থাৎ পক্সো আইনের ধারাগুলো আর বিএনএস এর ধারাগুলো মধ্যে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে বিচারকদের সমস্যা হবে শুরুতে। ওকে, এখন অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে আমাদের। নতুন ফৌজদারি আইন দেশে কতটা অপরাধ দমন করবে বলে আপনি আশাবাদী? অপরাধ দমনের ক্ষেত্রে আইন পর্যাপ্ত নয়, কোনো আইনই পর্যাপ্ত নয়। আচ্ছা, অপরাধ দমনের ক্ষেত্রে যেটা, সেটা আমি সবসময় বলি, এখনো বলবো, যে ক্রাইমকে কন্ট্রোল করতে গেলে সমাজটাকে ঠিক করতে হবে। অর্থাৎ পুলিশকে শুধুমাত্র চোরের পেছনে দৌড়লে হবে না, চুরিটা যেন না হয়, ক্রাইমটাকে প্রিভেন্ট করা, এই প্রিভেনশনটা যদি করতে পারে তবেই অপরাধ দমন হবে। অসংখ্য ধন্যবাদ শিশিরবাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা তো করলাম, তবে এই আইন সম্পর্কে আমরা আরো ধারাবাহিক কিছু অনুষ্ঠানের মাধ্যমে আরো বিস্তারিত জানার চেষ্টা করব, আইনটাকে বোঝার চেষ্টা করব এবং সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারে এই আইনের মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। আজকের জন্য ধন্যবাদ শিশিরবাবু আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, ৩টি নতুন আইন আমাদের বিচার ব্যবস্থাকে দ্রুত বিচারের সামগ্রিক লক্ষ্যের সাথে প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলা এবং উপকৃত করার চেষ্টা করছে। ১ জুলাই ২০২৪ তা কার্যকর হচ্ছে। এরপর বিচার ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসে তা সময় বলবে। অন্যদিকে এই আইনগুলো প্রত্যাহারের দাবি করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং একাংশ আইনজীবী মহল। সব মিলিয়ে সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তবে আইন কার্যকরের সব খবরে চোখ রাখছি আমরা, তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।